স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসূদন, সাথে আছে আমি শামীম জাহেদ। সরকারি হিসাবে প্রতি বছর চাকরির বাজারে ঢুকছে 18 লাখ নতুন মুখ। পুরনোদের পাশাপাশি সরকারি এবং বেসরকারি খাতে নতুনদের কর্মসংস্থান সামগ্রিক অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ। আজ আমাদের আলোচনার বিষয় চাকরির বাজার। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান এবং এসএসজির চিফ মার্কেটিং অফিসার আফতাব মাহমুদ খুরশিদ। জনাব আফতাব মাহমুদ খুরশিদ এবং জনাব মাহমুদুল হাসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। জনাব মাহমুদুল হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আজ আমরা যখন আলোচনা করছি যে চাকরির বাজার নিয়ে, সব খুব শীঘ্রই আমাদের নতুন বাজেট হতে যাচ্ছে, যেখানে যে বাজেটের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 15 লক্ষ নতুন চাকরি কর্মসংস্থানের কথা ধরা হচ্ছে, সরকারি বেসরকারি খাত মিলিয়ে বলা হচ্ছে। আমরা যদি এখান থেকে বেসরকারি খাতের কথা চিন্তা করি, আজকের বাংলাদেশের প্রেক্ষিতে নতুন যে ছেলেমেয়েরা প্রতি বছর আমরা দেখছি যে 18 লাখ নতুন মুখ বাংলাদেশের চাকরির জন্য শুধু খোঁজাখুঁজি করছে, চাকরি খোঁজাখুঁজি করছে, তাদের চাকরির বাজারের অবস্থা কি? যে শিক্ষাটা তারা শিক্ষা জীবনে শিখছে, সেই শিক্ষা নিয়ে কি তারা আসলে চাকরি পাচ্ছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আসলে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম থেকে আমরা চেষ্টা করছি মানে অ্যাকচুয়াল প্রোডাক্টিভ যে প্রোডাক্টিভ মানে আমাদের যারা পড়তে আসছে ওদের চাকরির জন্য মানে প্রোডাক্টিভ চাকরির বাজার সৃষ্টি করা। এক্ষেত্রে আমরা ওদেরকে অনেকবার চেষ্টা করছি বিভিন্ন ধরনের স্কিল ওরিয়েন্টেড প্রোগ্রাম করানো। ইটস নট দ্য একাডেমিক, আদার স্কিল ওরিয়েন্টেড প্রোগ্রাম, তাদেরকে সুবিধা তাদেরকে দেওয়া। এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের কেস স্টাডি, বিভিন্ন কোম্পানির উপর কেস স্টাডিটা আমরা বেশি ফোকাস করছি। আমরা এই বিষয়গুলো আপনারা দেখছেন। জনাব আফতাব মাহমুদ খুরশিদ, আপনার কি মনে হয়, আপনি দীর্ঘদিন কর্পোরেটে চাকরি করছেন, কাজ করছেন, আপনারা যেসব নতুন ছেলে মেয়েকে দেখছেন চাকরির বাজার ঢুকছে, তারা কি শিক্ষা জীবনে যেটা পড়ে এসছে এর বাইরে কিছু শিখছে, বা আপনাদের চাহিদা কি? এখন যারা ইউনিভার্সিটি যেটা পড়ছে সেটাই কি আপনাদের চাহিদা নাকি বাড়তি কিছু? আমরা এখন ইদানিং যেটা দেখছি যে আমাদের শিক্ষা সিস্টেমটা, যেটা এডুকেশন সিস্টেমটা অনেকটা বুকিশ এখন স্টিল, বাট চাকরির বাজার যদি চিন্তা করি এটা খুব প্র্যাকটিক্যাল। সো রিয়ালিটি অনেক সময় একটা ছেলে বা মেয়ে এমবিএ বিবিএ বা অন্যান্য ডিগ্রি যেটা পড়ছে, ও বুকিশ ওয়েতে যেই স্বপ্নটা নিয়ে আসছে, রিয়েল লাইফটা কিন্তু আসলে বই না, সো বইয়ের বাইরে। তো আমি যদি শর্টকাটে বলি, এখন ছেলে মেয়েদের উচিত বইয়ের বাইরেও কিছু আদার অ্যাক্টিভিটিসে নিজেদেরকে ইনভলভ করা। সেটা কিন্তু ডক্টর হাসান বললেন যে তাদের ইউনিভার্সিটিতে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির গুরুত্ব দিচ্ছেন। জি, শিক্ষা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে করছে, সেটা আসলে আপনাদের যারা চাকরিদাতা আমি যদি বলি তাদেরকে হেল্প করছে কিনা? এটা ইনডিরেক্টলি হেল্প করছে, বাট আমি আবার চাকরিদাতাদের ক্ষেত্রেও বলবো আমাদের কোম্পানিগুলো কিন্তু ফার্স্ট জেনারেশন এখন এমপ্লয়ার বা এন্টারপ্রেনার্স। তো তারাও আবার এই শিক্ষা যে আবার এতটা এগিয়ে গেছে, তাদেরকে কিভাবে নার্চার করে আমার অনবোর্ড করতে হবে, ইনটেক করতে হবে, এটা কিন্তু আবার ইন্টারভিউ সেশনটা বা স্কিল যেটা আমরা অ্যানালাইসিস করি, এটার আবার মেথডটা কিন্তু আবার ট্রেডিশনাল রয়ে গেছে। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে দেখা যায় যে বুকিশ কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, তাহলে হচ্ছে আর কি যে ছেলে বা মেয়ের রাইট মেধাটাকে কিন্তু সে জাজ করতে পারছে না, দূরত্ব কত, এই ধরনের প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা মিসম্যাচ, একটা ট্যালেন্টেড ছেলেকেও বা মেয়েকেও আমরা নিতে পারলাম না। হ্যাঁ, আবার যে হয়তো খুব মুখস্থ বিদ্যায় পাশ করে গেছে, রেজাল্টটা খুব ভালো, তাকে নিয়ে নিচ্ছে। তো অনেক সময় রেজাল্ট ভালো দেখে কিন্তু যে সে প্র্যাকটিক্যালি তার লিডারশিপ, ম্যানেজমেন্ট স্কিল বা ম্যানেজারিয়াল স্কিল বা ট্যালেন্ট, ন্যাচারাল ট্যালেন্ট, সবগুলোর যে মিক্স আপ যেটা দরকার সেটা নাও হতে পারে। এই জন্য আমরা এটাকে বলি স্কিল মিক্স বা কম্বিনেশন অফ ডিফারেন্ট স্কিলস, সফট স্কিলস, নলেজ অ্যান্ড ন্যাচারাল ট্যালেন্ট। দ্বিতীয়ত আমি যেটা সাজেস্ট করি এখন, যে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ সাম, নট মাস্টার অফ নান, মাস্টার অফ সাম হওয়া দরকার। ইটস এ কম্বো, এখন কম্বো ইফেক্টটা খুব দরকার। আর অবশ্যই যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকছে, তাদের ওই অর্গানাইজিং ক্যাপাবিলিটি, টিম বিল্ডিং, লিডারশিপ বা একটা সিচুয়েশন হ্যান্ডেল করার স্কোপটা বেড়ে যায়। সো বইয়ের বাইরে যতটুকু আসা যায় তত ভালো। আচ্ছা, জনাব হাসান, আপনার কি মনে হয় যে স্কিল মিক্সের কথা বলছেন জনাব মাহমুদ, সেইখানে যদি আমরা বলছেন, আপনি বলছেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জোর দেওয়া হচ্ছে,
পড়াশোনার পাশাপাশি তারা আসলে কি কি ডেভেলপমেন্ট, কি কি যোগ্যতা তারা অর্জন করবে বলে আপনার মনে করেন? উনি বলছিলেন এখানে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, এখানে টিম বিল্ডিং একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেই সুবিধাগুলো কি, সেই এক্সপিরিয়েন্সগুলো কি আসলে পাচ্ছে কিনা এখনকার ছেলে? আমি আপনার এই প্রশ্নের আসার আগে একটি বিষয় আমি যে চাচ্ছি এই বিষয়টি ইনফর্ম করতে, আসলে বিটুইন দ্য এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার, এটার মধ্যে উই নিড এ থার্ড পার্টি, সামওয়ান হ্যাজ টু প্লে এ থার্ড পার্টি রোল। কিভাবে সেটা? ইফ আমাদের ইন দ্য ব্রিটেনে আমাদের অনেক ইনস্টিটিউট আছে, দে প্লে এ থার্ড পার্টি অ্যান্ড দে অর্গানাইজ এন ইন্টারেক্টিভ প্রোগ্রাম বিটুইন দ্য এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। আচ্ছা, সো আমাদের বাংলাদেশে যদি আমাদের এমন একটা থার্ড পার্টি থাকে লাইক মানব সম্পদ উন্নয়ন কমিশন, এই কমিশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারা কিন্তু অনেক স্টেপ তারা নিতে পারে। গভর্নমেন্টকে তারা বলতে পারে আমরা এই ধরনের এমপ্লয়ি আপনারা বিল্ড আপ করেন। আপনি যে কমিশনের কথা বলছেন সেই কমিশন কি শুধু সরকারি চাকরি দেখবে নাকি সরকারি বেসরকারি সব চাকরি দেখবে? এই কমিশনটা মানব সম্পদ উন্নয়নের কথা চিন্তা এত ইন্টারেস্টিং, এটা ইজ নট এ সরকারি না, সরকারি বেসরকারি সহ আমাদের যারা দেশের বাইরে আউটসোর্সিং এর যে জবগুলা, এগুলোর জন্য কমিশন কিন্তু কাজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের স্কিল যেগুলো রিকোয়ার্ড, আমাদের ভোকেশনাল অনেক প্রোগ্রাম আমাদের দরকার, আমাদের এই থিওরির পাশাপাশি। আর ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা যখন আমাদের স্টাডি, যখন যেগুলো আমাদের বই আমরা পড়াচ্ছি এমবিএ লেভেলে, এক্সিকিউটিভ এমবিএ লেভেলে, বইগুলো কিন্তু ওয়েস্টার্ন বেস, অল দ্য কেস স্টাডি বেস ওয়েস্টার্ন। আমাদের বাংলাদেশ লিডিং কোম্পানি আছে, এই কোম্পানির উপর কোনো কেস স্টাডি কিন্তু নাই। তাহলে স্টুডেন্টগুলা ওরা অ্যানালিসিস করে ওয়েস্টার্ন ওয়াইজ, কিন্তু আমাদের সাথে অনেক পার্থক্য। অত্যন্ত ভালো কথা বলছেন, ধন্যবাদ জানাম হাসান। আমি আপনাকে ফিরে আসবো। যেরকম হাসান বলছিলেন যে দেশি রোল মডেল নাই, আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, দেশি রোল মডেল নাই, অর্থাৎ দেশের সমস্যা হোমগ্রোন প্রবলেম, হোমগ্রোন সলিউশন হতে হবে। সেই সলিউশন যদি হোমগ্রোন হতে হয় তাহলে আমাদের লেখাপড়ার ধরনটাও আসলে চেঞ্জ হতে হবে। সেক্ষেত্রে আমি যদি বলি এই হিসাবে ইন্টার্নশিপ একটা বড় ভূমিকা রাখতে পারে এই ক্ষেত্রে। তো যখন বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্নরা যায় বিভিন্ন কর্পোরেট হাউসে, তখন সেই শিক্ষা দেবার মতো কর্পোরেট হাউসগুলো রেডি কিনা? এখানে আসলে তিনটা পার্ট আছে আপনার প্রশ্নের মধ্যে। একটা হচ্ছে ইন্টার্ন, আর একটা হচ্ছে হোমগ্রোন, আর একটা হচ্ছে রোল মডেল। সো আমি প্রথমেই বলছিলাম যে আমাদের দেশের যেসব কোম্পানিজগুলো আছে এখনো কিন্তু কোম্পানিগুলো প্রপার স্ট্রাকচারে নাই বা প্রপার কর্পোরেট কালচারটা ডেভেলপ করে নাই। সো এখন একটা ছেলে বা মেয়ে যখন ওয়েস্টার্ন বই পড়ে একটা ড্রিম নিয়ে এরকম একটা কোম্পানিতে যায়, তার কিন্তু একটা কালচারাল শক হয় ফার্স্ট অফ অল। এখন উনি যেটা বলছিলেন যে অবশ্যই এমপ্লয়ারদেরই উচিত এখন একটু এগিয়ে আসা, সেটাকে আমি বলবো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এডুকেশনকে হেল্প করা, অ্যাট দ্য সেম টাইম ফিউচার জেনারেশন মানে এমপ্লয়ার অফ চয়েস হওয়ার জন্য তাদের নিজেদেরকেই আগে একটু ডেভেলপ হতে হবে টু অ্যাট্রাক্ট দ্য রাইট ট্যালেন্ট। কারণ ট্যালেন্টরা কিন্তু এখন অনেক স্মার্ট, তারাও কিন্তু বুঝে শুনে কোম্পানি বেছে নেয়। কোম্পানি যদি মনে করে চাকরির বাজার নেই, আমি গুড ট্যালেন্ট আসবে, এটা কিন্তু ঠিক না। আরেকটা চেষ্টা করে অনেক সময় কোম্পানিরা কম পয়সায় লোক হায়ার করতে চায়, মনে করে কি আমি কম পয়সা দিলে বোধহয় এটা অনেক লাভ হলো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু একটা রাইট এমপ্লয়িকে পেল না, এবং অথবা একটা রাইট ট্যালেন্টকে হারালো, যেটা তার কম্পিটিশন। একটা ট্যালেন্ট কখন একটি প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়? তাকে অনেক বেতন দেওয়া হচ্ছে, তারপর কি ছেড়ে যাবে সে? একটা প্রথমত আমরা যেটা দেখেছি অনেক সময় শুধু যে স্যালারির জন্য চলে যায় তা না, ম্যাক্সিমাম চলে যায় হচ্ছে তার বসের কারণে, সেকেন্ড চলে যায় হচ্ছে টোটাল এনভায়রনমেন্টের কারণে, থার্ড চলে যায় যে ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না সেই কারণে। আচ্ছা, সো এই তিনটা খুব। আরেকটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি এনভায়রনমেন্ট। অনেক জায়গায় তাহলে আমি যদি বলি যে জেন্ডার ডেসপ্যারিটি আছে। এক্স্যাক্টলি। তাহলে যে কারণগুলোর কথা আপনি বলছেন, যে কারণে যদি একজন এমপ্লয়ি বা ট্যালেন্ট চাকরি ছেড়ে চলে যায়, তাহলে আমরা বলবো একটা কালচারাল গ্যাপ রয়েছে। কালচারাল গ্যাপ রয়েছে এবং সফট স্কিলের গ্যাপ রয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বস অনেক ট্রেডিশনাল ওয়েতে কাজ করছে, বাট এখনকার জেনারেশনের তো এক্সপেকটেশন লেভেল ডিফারেন্ট। সো ওই জায়গায় একটা কালচারাল গ্যাপ তৈরি হচ্ছে। আচ্ছা, জনাব আফতাব মাহমুদ খুরশিদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার এখান থেকে কথা বলবো। আমাদের সময় সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। আজ আমরা আলোচনা করছি চাকরির বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান এবং এসএজির চিফ মার্কেটিং অফিসার আফতাব মাহমুদ খুরশিদ। জনাব আফতাব মাহমুদ খুরশিদ এবং জনাব মাহমুদুল হাসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার।
জনাব হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন বিরতিতে যাবার আগে যে মানব সম্পদ উন্নয়নের জন্য একটা কমিশন গঠন করা দরকার এবং যে কমিশন পুরো নীতিমালাগুলোকে ওভারসি করবে। এই কমিশন কেমন হতে পারে বা কারা এখানে রিপ্রেজেন্ট করবে, কারা থাকবে, সরকার তন্ত্র হবে কিনা, এই বিষয়ে কি আপনি আমাদের বিস্তারিত বলবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা, এই কমিশন গঠনের জন্য উই নিড এক্সপার্টিস গ্রুপ। এটা গভর্নমেন্ট থাকতে পারেন, গভর্নমেন্টের সাথে আরও এক্সপার্টিস গ্রুপ। এটা হতে পারেন আমাদের বাংলাদেশি হতে পারেন, অথবা আমাদের ফরেন এক্সপার্ট গ্রুপও আসতে পারেন এই কমিশন গঠন করার জন্য। এবং মূলত এই কমিশনের উদ্দেশ্য হলো প্রশিক্ষণ দেওয়া, চাকরির বাজারের জন্য যে প্রশিক্ষণ, যে প্রশিক্ষণটা খুবই আমাদের ইম্পর্টেন্ট, যে প্রশিক্ষণটা মানে একটা চাকরির জন্য কি কি যোগ্যতা, কি কি দক্ষতা, মানে মানে দক্ষতা প্রয়োজন। আমি যদি বলছি কমিশনের কাজ হচ্ছে পলিসি ডেভেলপমেন্ট করা, পলিসি সাপোর্ট দেওয়া বা ওভারসিংটা করবে, কিন্তু এই প্রশিক্ষণ বা এই জাতীয় কমিশন নিজে করতে হবে নাকি আসলে অন্য প্রতিষ্ঠানের দায়িত্ব থাকা উচিত? প্রশিক্ষণকে ওনারা থার্ড পার্টির মাধ্যমে ওনারা করতে পারেন, Exactly. থার্ড পার্টির মধ্যে করতে পারে। এবং এখানে যেটা হলো যে একটা ভায়োলেন্স, কোম্পানির মধ্যে অনেক ধরনের এমপ্লয়ের মধ্যে এক ধরনের মেন্টাল ভায়োলেন্স থাকে, সেই ভায়োলেন্সগুলো কিন্তু এই কমিশন একটা মিডিয়া, যে একটা মিডিয়া হিসেবে কাজ করতে পারেন টু মেক ইট রিডিউস করার জন্য। তাহলে তো শ্রম মন্ত্রণালয় আছে, তাদের কাজ কি? মানে কমিশন আর মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, কমিশনটা হলো ইটস লাইক আমাদের যে এক্সিকিউটিভ লেভেলে যেগুলো আমাদের আমরা চাকরি যে আমরা বলছি, এটার যে আমাদের কমিশন। আর শ্রম মন্ত্রণালয় হলো ওদের বিভিন্ন ধরনের কোম্পানি, কারখানা সংক্রান্ত, কারখানা প্রসপেক্ট ভালো আছে কিনা, এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা, ইন্ডাস্ট্রি রিলেশনশিপ, সেটা তারা দেখবে। ধন্যবাদ জনাব আফতাব মাহমুদ খুরশিদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে লিডারশিপ আপনারা দেখেন চাকরির বাজারের ক্ষেত্রে। আমি যদি টপ লেভেলের লিডারশিপের কথা চিন্তা করি, সেটা আসলে কীভাবে ম্যানেজ করেন? কারণ আপনারা যখন একটা নতুন কাউকে চাকরিতে নিচ্ছেন, তার মধ্যে লিডারশিপ আছে কি না হয়তো নাও থাকতে পারে, তখন তারা আপনারা কি করেন? বা লিডারশিপটা কি আসলে এমন কোনো বিষয় যেটাকে আপনারা প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারেন মানুষকে? এটা দুই রকমই। কেউ কেউ একটা বর্ন লিডারশিপ স্টাইল থাকে, Absolutely. তাকে হয়তো কাস্টমাইজ করা যায়। আর কোম্পানিগুলোতে যেটা প্রফেশনাল কোম্পানি, আমি আবারও শব্দটা বলছি, প্রফেশনাল কোম্পানিগুলো কিন্তু গ্রাউন্ড লেভেল থেকেই তাদের বিভিন্ন রকম সফট স্কিলের ট্রেনিং দিয়ে এক একটা এমপ্লয়িকে তার ক্যারিয়ার পাতে বড় করে। তার মধ্যে ম্যানেজারিয়াল স্কিল হতে পারে, লিডারশিপ স্কিল হতে পারে, টাইম ম্যানেজমেন্ট স্কিল হতে পারে, তার মধ্যে প্রেজেন্টেশন স্কিল হতে পারে। সবকিছু মিলেই কিন্তু টোটাল লিডারশিপ স্টাইলটা তৈরি হয়। আর আরেকটা পয়েন্ট দেখা যাচ্ছে যে একটা কোম্পানি আসলে তার সাকসেস অ্যান্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচার নির্ভর করে টপ লিডার বা ডিসিশন মেকার। সেটা সিইও হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমডি হতে পারে। এখন সেই ক্ষেত্রেও কিন্তু লিডারের ফিলোসফি এবং লিডারের স্টাইলের উপর কিন্তু কোম্পানি এনভায়রনমেন্টটা অনেকটা ডিপেন্ড করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় সেই লিডারদের যদি স্টাইল ভালো না হয়, তাদের ওই লার্নিং স্কিলটা না থাকে, ট্রেডিশনাল মাইন্ডসেট নিয়ে যদি কাজ করে, তাহলে কিন্তু নিউ জেনারেশন লোকজন বা যারা প্রফেশনাল তাদেরকে তারা ধরে রাখতে পারে না। কি ধরনের মাইন্ডসেট সেট লাগবে, কি ধরনের অ্যাটিটিউড দরকার আসলে? এটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, লিসনিং অ্যাটিটিউড এবং ডেলিভারি করার, ডেলিগেট করার অ্যাটিটিউড। মানে সবসময় যে বসিং না, শুধু বকাঝকা দিয়ে আসলে কাজ আদায় করা যায় না। ইউ হ্যাভ টু মোটিভেট অ্যান্ড কিছু দায়িত্ব দিয়ে দেওয়া এবং দায়িত্বর রিটার্নটা নেওয়া। সো আমাদের দেশে দেখা যায় যে রেসপন্সিবিলিটি আছে কিন্তু অথরিটি নাই। আবার অথরিটি নাই কিন্তু তাকে আবার অনেক সময় বকাবাধ্যও করা হচ্ছে, উইচ ইজ কর্পোরেট সেক্টরে ওরাল অ্যাবিউজ বলে পরিচিত। হ্যাঁ, কিন্তু আমি যদি আবার অনেক জায়গায় বন্ডও নেওয়া হয়। এক্স্যাক্টলি, আমি যদি উল্টো দিক থেকে চিন্তা করি, একজন লোককে অথরিটি দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, সে তার অপব্যবহার করলো, সেটাও হতে পারে। সেটার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স, সেজন্য আবারও দরকার রাইট হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, যাদের ক্যারিয়ার কাউন্সেলিং সেকশন থাকবে, ক্যারিয়ার ট্রেনিং সেকশন থাকবে, ইভেন স্কিল ডেভেলপমেন্ট সেকশন থাকবে। এবং আমরা যেটা দেখছি যে অনেক জায়গায় নামটা চেঞ্জ হয়েছে হিউম্যান রিসোর্স, বাট আসলে দেখা গেছে একটা অ্যাডমিনিস্ট্রেশনের লোককে ওখানে বসিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা মিসম্যাচ হবে। বাট রিক্রুটমেন্টের সময় এই স্কিল সেটগুলো দেখে রিক্রুট করা উচিত। রিক্রুটমেন্ট আগের প্রক্রিয়া হচ্ছে লেখাপড়া। যখন একটা ছেলে বা একটা মেয়ে তার লেখাপড়া করছে, তখন এই সফট স্কিল, এই লিডারশিপ স্কিল, এই ম্যানেজারাল স্কিল, এই টাইম ম্যানেজমেন্ট স্কিল, এগুলো নিয়ে আপনারা কি বাড়তি কিছু চিন্তা করেন এখন? অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে এখন আমরা স্কিল আমরা ফোকাস করছি, না আমরা বেশি ফোকাস করি স্কিলটা বেসড অন দ্য কেস বিভিন্ন কোম্পানির কেস আমরা বেশি স্কিল ডেভেলপ চেষ্টা করছি। এবং একটা হলো যে আমরা যে বিষয়ে বেশি ফোকাস করার চেষ্টা করছি সেটা হলো
দ্য কর্পোরেট কালচার আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার জন্য। আচ্ছা, আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি যদি যেটা বলছেন এগুলো এগুলো এই আপনি এই স্কিল বা এই ডেভেলপমেন্টের কথা হচ্ছে হয়তো বিজনেস স্টাডিজের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আদার দেন বিজনেস স্টাডিজ ছেলেমেয়েরা অন্য যেসব লেখাপড়া পড়ছে, যে সাবজেক্টে পড়াশোনা করছে, তখন কি এগুলো হচ্ছে, এগুলো কি ইমপ্লিমেন্ট করা যায়? না, এক্ষেত্রে তো হচ্ছে না। এই জন্য মানে মানে স্টুডেন্টদের উচিত ওরা বিভিন্ন ধরনের মানে ভোকেশনাল প্রোগ্রামে এনরোল হওয়া। যারা জি। খুরশিদ, আপনার কি মনে হয় তাহলে যে ছেলেটা বা মেয়েটা Physics-এ ফিলোসফিতে পড়ছে, physics-এ ফিজিক্সে pass পড়ছে, করছে বা কেমিস্ট্রিতে geography-তে পড়ছে, pass করছে, জি। সে কি করবে? এটা খুব রাইট কোয়েশ্চেন। তো আমরা যেটা আসলে ভোকেশনাল ট্রেনিংটা কিন্তু একটা মানে এক্সিকিউটিভ লেভেল বা ম্যানেজমেন্ট লেভেলের কোর্স না, হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট স্কিল। বাট স্পেশালাইজ স্কিলের জন্য আসলে আমার ধারণা এরকম কিছু ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে, বা ইউনিভার্সিটিগুলোরই এমন কারিকুলাম হওয়া উচিত যেখানে একাডেমি অ্যান্ড কর্পোরেটরা লিঙ্ক হয়ে ক্লাস নিতে পারে। যে তাদের মডিউলটা এভাবে তৈরি করা উচিত যে 6 মাস হয়তো স্টাডি করবে এবং 6 মাস হয়তো প্র্যাকটিক্যাল কোনো জায়গায় গিয়ে কাজ করবে। সো দ্যাট উইল বি কাউন্টেবল। এটা এই ক্ষেত্রে ইন্টার্নশিপটা হয়তো আরো যেমন ডাক্তারদের ক্ষেত্রে হয়, হ্যাঁ, বা সিএ যারা পড়েন, চার্টার অ্যাকাউন্টেন্ট, তাদের ক্ষেত্রে হয়, সেটা ফিজিক্সের ক্ষেত্রে হতে পারে। বা আমাদের দেশে ইঞ্জিনিয়ারদের, আমাদের দেশে অনেক ফ্যাক্টরিজ আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরিজ আছে, পাওয়ার জেনারেশন ফ্যাক্টরি আছে, বাট ওইসব জায়গায় কিন্তু লং কোর্সের একটা সুবিধা থাকতে পারে। আমি নিজে একটা বিদেশি কোম্পানিতে ছিলাম, ওই দেশে কিন্তু এটার জন্য ওরা আলাদা ইউনিভার্সিটি করেছে, যেটা ইঞ্জিনিয়াররা গিয়ে আবার ওই ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে পারবে। আচ্ছা, কিন্তু একটা যেটা হয় যে আমি যা চাই, আমি যা পড়ছি সেই অনুযায়ী আমার চাকরি নাও হতে পারে, হয়ও না বাংলাদেশে, অন্তত বাংলাদেশ সম্ভব নয়। তাহলে তার জন্য কি হবে? সেই জন্য আমি একটু বলেছি যে চোখ কান খোলা রাখতে হবে, আর ওই যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ সাম হতে হবে। এবং মনের জোরটা এটাই রাখতে হবে প্রথমে যে বইটা আমি যেটা পড়ে যাচ্ছি এটা আমার ফাউন্ডেশন, আচ্ছা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা টোটালি ডিফারেন্ট। সো সব লাইফে যাতে আমি অ্যাডজাস্ট করতে পারি, ওই জায়গাটা মাথায় রেখে কিন্তু চাকরির জবে এন্ট্রি করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। বেস্ট মেন্টর বলা হয়ে থাকে, বেস্ট মেন্টর হচ্ছে শিক্ষকরা। একজন শিক্ষক কিভাবে তার স্টুডেন্টকে যে সামনে চাকরির বাজারে যাবে, প্রবেশ করবে, তার জন্য কি ধরনের প্রস্তুতি দিতে পারে বা তাকে কিভাবে প্রশিক্ষণ দিতে পারে? আমরা এক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে আমরা এক্ষেত্রে স্টুডেন্টদের বিভিন্ন রকমের অ্যানালাইসিস দিই, আচ্ছা, বিভিন্ন ধরনের মডিউলস আমরা তাদের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আমরা সর্বোচ্চ যে বিষয়ে সবচেয়ে বেশি চেষ্টা করি, ওদের ভিতরের যে ফিলিংসটা, ওরা জিনিসটা চাচ্ছে, আমাদের চায়, যেটা পছন্দ করে, পছন্দ করে, সেই দিকে আপনারা আমরা বেশি ওটাকে বেশি চেষ্টা করি। ধন্যবাদ জনাব হাসান। আমি আপনার স্পিড জনাব খুরশিদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন কর্পোরেট কালচারের কথা বলছি, আপনি বলছেন বাংলাদেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই, যদি মাল্টিন্যাশনাল বাদ দেই, লোকাল কোম্পানিগুলো সবই প্রায় পারিবারিকভাবে পরিচালিত হয়। বাবা দেখছেন, তার সাথে তার ছেলেমেয়েরা দেখছেন। তাহলে এখানে কর্পোরেট কালচার তৈরি করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কোথায়? খুব কম প্রতিষ্ঠানে আছে যেখানে প্রফেশনাল সিইও আছে। জি, চ্যালেঞ্জগুলো হচ্ছে আসলে কোম্পানি ওনারদের মাইন্ডসেট। ওনারা যদি তাদের ভিশনটা ঠিক রাখতে পারেন যে না, আমরা নেক্সট 2-3 ডিকেডসে এই পর্যায়ে যাব, বা সত্যি একটা বড় কর্পোরেট কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করব, এই ভিশন নিয়ে যদি আগায়, তাহলে অবভিয়াসলি তারা প্রফেশনালদের হায়ার করবে। অ্যান্ড নিজেদেরও যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও প্রফেশনাল করে তোলার জন্য আমরা এটা একটা ক্যারিয়ার কোচিং বলতে পারি, বা লিডারশিপ কোচিংয়ে, বা বড় বড় টপ ম্যানেজমেন্ট কোচিংয়ে তারা নিজেরাই এই কোচিংটা নিয়ে আসবে। তাহলে যেটা হচ্ছে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বাইরের ওয়ার্ল্ড অ্যাট দ্য সেম টাইম তার নিজের ওয়ার্ল্ডে এসে এটাকে অ্যাপ্লাই করতে পারে। আমাদেরকে দর্শক প্রশ্ন করছেন, মামুন, উনি জানতে চাচ্ছেন যে সবাই শুধুমাত্র চাকরির বাজারে সবাই এক্সপিরিয়েন্স চায়, একজন নতুন চাকরি যিনি খুঁজছেন, ছেলে বা মেয়ে, তার ক্ষেত্রে কি হবে? তাকে আপনারা কি প্রায়োরিটি দিচ্ছেন না, দিবেন না, যারা চাকরিদাতা? এটা আবারও বলছি কর্পোরেট কালচারের উপরে। যেমন আমি পার্সোনালি আমি 2 টাইপই চয়েস করি। কিছু কিছু ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স দরকার, আর কিছু কিছু ক্ষেত্রে আমি গ্রুম করে বড় করব। সো ফ্রেশ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমরা দুটোই নেই। বাট অনেক সময় কর্পোরেট কালচার যেটা হয় যে সবসময় এক্সপিরিয়েন্স খোঁজে। বাট এখানে একটা সুন্দর আইডিয়া দেওয়া যেতে পারে যে
আবারও আমি বলছি কর্পোরেট রেসপন্সিবিলিটি, আইডিয়া জেনারেশনের জন্য আমরা কিছু ফ্রেশ গ্রাজুয়েটকে এক্সপেরিয়েন্সের জন্য আচ্ছা, করতে কাজ দিতে পারি। এখানে আরেকজন দর্শক রোকসানা, উনি বলতে চাচ্ছিলেন যে আমরা শুধু বিজনেস স্টাডিজ নিয়ে কথা বলছি, সায়েন্স বা অন্য সেক্টর নিয়ে কথা বলছি আমি না। কিন্তু বললাম, আমরা আমি সব ফিজিক্স, বলেছি। জিওগ্রাফি নিয়ে, হিস্ট্রি নিয়ে বলেছি। জি। আমার মনে হয় আমাদের দর্শক উত্তর পেয়েছেন। জনাব আফতাব মাহমুদ খুরশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মাহমুদুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প, আজকে আমাদের শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে নিয়ে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।